আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি সবসময় ইন্ট্রোটা দিই, এটা খুবই কমন। এন্ড আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো, আমাদের সাথে আছে ফারদিন অপু ভাই। উনি আর আমি একসাথে দুবাইতে গেছিলাম। সো উনি আমার একদিন আগে গেছিল, আমি একদিন পরে। সো আমার চ্যানেলে সচরাচর কেউ আসতে চায় না। এর আগে একজন আসছিল, সে অনেক কথা বলে গেছে। এন্ড আমি আস্তে আস্তে সবাইকে অনেক কনভিন্স করতেছি, উনাকে আমি অনেক কনভিন্স করে নিয়ে আসছি, অনেক হাত পা ধরে এক কথায়, যে ভাই আসেন বসি। তো অনেক কিছুর পর তিনি আসলে রাজি হয়েছে। রাজি হওয়ার পর মানে লিস্ট সে সামনে আসছে। আমরা তার কাছ থেকে, আমি তো আমার কথা অল টাইম বলি, তাই না? সো মানুষের পক্ষ থেকে বা আদার্স স্টুডেন্টের পক্ষ থেকেও জিনিসগুলো শোনা উচিত আপনাদের। দ্যাটস ওয়াই আমি একজন একজন করে নিয়ে আসবো। সো আজকে ফার্স্ট গেস্ট আছে পাদিন অপু ভাই। অপু ভাই কেমন আছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি অবস্থা আপনার? আমার চলতেছে। আপনার এই যে ফাদ্দিন অপু ভাই, মানে আমি তো আপনার অপু বলার বাদ দিছি, যে অপু ভাই, কারণ অপু ভাই হলো বাংলাদেশের একজন ফেমাস মানুষের নাম। তো এই জন্য আমি এখন রিসেন্ট আপনার ডাকলে ডাকি যে ফাদ্দিন ভাই, ফাদ্দিন ভাই। তো অপু নামটা হয়ে অনেক ডাকতে ইন্টারেস্টিং। পারেন। একদম আমি কোনো কাজ ছাড়াই ফেমাস হয়ে গেলাম, সমস্যা কি? এক নামে আমি ফেমাস। এরকম স্বাভাবিক। তো ফাদ্দিন ভাই, আপনি বাংলাদেশে কোথায় পড়াশোনা করছেন, বা আপনার বাংলাদেশের জিনিসটা একটু আমাদেরকে বলেন, যে বাংলাদেশে আপনি কি করছেন বা কিভাবে কি আপনার ইয়েটা হয়েছে। আমি আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম। এরপর হচ্ছে 2017 থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এরপর হচ্ছে আমি যখন অনার্সে পড়ি তখন হচ্ছে আমি টুকটাক ব্যবসা করতাম, পার্ট টাইম জব করতাম, ফুল টাইম জব করতাম। তো গ্রাজুয়েশনটা কমপ্লিট হওয়ার পরেই আমি হচ্ছে যেখানে পার্ট টাইম জব করতাম সেখানে হচ্ছে ফুল টাইম ঢুকে গিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। ডে বাই ডে অনেক উন্নত হয়েছে আমার। আল্লাহ অনেক কিছু দিয়েছিল। ব্যবসা করতাম, রেস্টুরেন্ট ছিল, বাইং হাউস ছিল, ফার্নিচারের শোরুম ছিল, অনেক কিছু ছিল। তো কোভিড সিচুয়েশনে গিয়ে সবগুলো আমি হারিয়ে ফেলছি। তো এরপরে হচ্ছে কি, খুব ট্রাই করছি। কোভিড যখন ওই প্যান্ডামিকটা শেষ হয়ে গিয়েছিল তখন হচ্ছে আমি খুব চেষ্টা করেছি আবার বিজনেস গুলা দাঁড় করানোর জন্য যতটুকু ক্যাপিটাল ছিল। তো তখন হচ্ছে মানুষের মেন্টালিটি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। মানুষ লাক্সারিয়াস লাইফ থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে। এজন্য আমি আসলে বিজনেস গুলা ডেভেলপ করতে পারিনি। তো এরপর হচ্ছে বিজনেস ছেড়ে দিয়েছি, বিজনেসের আশা ছেড়ে দিয়েছি। জবের জন্য ট্রাই করেছি। দুইটা জায়গায় জব হয়েছে। এক জায়গায় মোটামুটি ভালো স্যালারি ছিল, আরেক জায়গায় বাংলাদেশে চলার মতো একটা স্যালারি ছিল। কিন্তু ওই যে আমি একটা সময় অনেক বড় কিছু দেখে ফেলছিলাম, এজন্য ছোট ছোট ওই জিনিসগুলাও আমার কাছে কিছু মনে হতো না। তো অনেকদিন ধরে ডিসিশন নিয়েছি। আপনারা হয়তো বা আমার একটা ভিডিও দেখবেন ফেসবুকে। আমি যে এজেন্সির মাধ্যমে এসেছি সেখানে আমি একটা ভিডিও দিয়েছি। আমার তখন আশা ছিল হচ্ছে, মানে আমরা যতটুকু জানি বাংলাদেশের পড়াশোনার যে অবস্থা, মানে সারা ওয়ার্ল্ডে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর মধ্যে 1000-এর মধ্যে কোনো ইউনিভার্সিটি নাই বাংলাদেশে। যেখানে বাংলাদেশে এত সমস্যা সেখানে 1000-এর মধ্যে ইউনিভার্সিটি থাকবে না, এটাই স্বাভাবিক। তো চিন্তা করলাম যে যেহেতু 1-1.5 বছর ধরে চেষ্টা করতেছিলাম দেশের বাইরে অন্য দেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য, কারণ হচ্ছে আমার 2017 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমার লং টাইম স্টাডি গ্যাপ হয়ে গেছে। তো কোনো দেশ আসলে পজিটিভলি একসেপ্ট করে না যদি আমি ভ্যালিড কোনো রিজন না দেখাতে পারি। তো পরে আইএলটিএস এর প্রিপারেশন নিলাম। মোটামুটি আহ, গুছিয়ে এনেছিলাম, 6 6.5 এমন পাবো এই অবস্থায়। আইএলটিএস দিয়েছিলাম, সেখানে আমার আইএলটিএস এর স্কোরটা ভালো আসেনি, একটা ব্যান্ডে খুব খারাপ এসেছে। আমি আবার ইংলিশে খুব কাঁচা। তো এরপরে হচ্ছে ওটা ছেড়ে দিলাম। এরপরে পিটির প্রিপারেশন নিলাম। পিটি মোটামুটি 60+ হয়ে যাবে এমন একটা অবস্থায় আমি পিটির জন্য রেজিস্ট্রেশন করব, তার 2-3 দিন আগে আমার সামনে একটা অ্যাড এসেছে দুবাইতে স্টুডেন্ট ভিসা। ভালো, কোনো আইএলটিএস লাগে না, কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে না। যেহেতু আমাদের বাংলাদেশিদের দুইটাই সমস্যা স্টুডেন্টদের জন্য, একটা হচ্ছে আইএলটিএস সমস্যা, আর একটা হচ্ছে ব্যাংক সলভেন্সি দেখানো। আমার দুইটাই সমস্যা ছিল। তো আমি তখন হচ্ছে ওদেরকে নক দিলাম। নক দেওয়ার পরে পরের দিনই তাদের অফিসে গেলাম। ওরা বলতেছে হচ্ছে একদিনের মধ্যে অফার লেটার আসবে,
তারপরে হচ্ছে 15 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে। এরপরে চিন্তা করলাম দুবাই একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি, যেটা খুবই লিডিং পজিশনে আছে, ওইখানে ইউনিভার্সিটি গুলা খুব ভালো হবে। আমি তখন ইউনিভার্সিটি জানতাম, ইনস্টিটিউট জানতাম না। যাই হোক, ইউনিভার্সিটি গুলা অন্তত বাংলাদেশের তুলনায় ভালো হবে। আমি কিন্তু আমার ওই ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই আমার এই পয়েন্টটা আপনারা নোট করবেন, যে আমি ওইখানে বলেছি অ্যাটলিস্ট এমন একটা দেশে যাব যে দেশে হচ্ছে আহ বাংলাদেশের থেকে সার্টিফিকেটের ভ্যালু ওই দেশে ভালো হবে। তো দুবাইতে আসলাম। আসার পরে তো হচ্ছে অনেক কিছুই চেঞ্জ দেখতেছি, যেটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের নেচার, বাংলাদেশিদের নেচার যেমন একটা বলে আসে পরে দেখা যায় আরেকটা, এটা অহরহ আমি আমার চোখে দেখতেছি। তো জেনে এসেছি স্বাভাবিক। ইনস্টিটিউট, জেনে এসেছি ইনস্টিটিউট আসা সরি, জেনে এসেছি হচ্ছে ইউনিভার্সিটি, আসার পরে দেখতেছি এটা হচ্ছে ইনস্টিটিউট। আসার আগে আহ, আস্তির মানে আমি এএসটিআই তে এখন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে আছি। তো অনেকের কাছে হচ্ছে আমি এএসটিআই এর হচ্ছে ইনস্টিটিউটটা ক্যাম্পাসটা দেখতে চেয়েছি, গুগলেও পাইনি, শুধুমাত্র সাইনবোর্ডটা দেখেছি আর কিছুই দেখিনি। তো ভাবলাম হয়তো বা এখনো বাংলাদেশি কোনো স্টুডেন্ট যায় নাই, হয়তো বা দিতে পারতেছে না। কিন্তু আমি ভাইব এডুকেশন যেটা সেটার ক্যাম্পাস দেখেছি, বিশাল এক ক্যাম্পাস, আমাদের বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি ফেল করবে ওই রাইট। ক্যাম্পাসের কাছে। তো আসলাম, আসার পরে যারা ভাইবে পড়াশোনা করতেছে পরে দেখতেছি ওরা বলতেছে বিল্ডিং এত বড় ঠিক আছে, কিন্তু ভাইবের ক্যাম্পাস হচ্ছে ছোট, মানে 4-5টা রুম, এরকম রুম নিয়ে হচ্ছে ওরা পরিচালনা করতেছে। আমিও তখন একটু অবাক হলাম যে আসলে একটা ইউনিভার্সিটির নাম শুনে আসছি, এখন আসার পর দেখছি ইনস্টিটিউট, তাও পার্মানেন্ট কোনো ক্যাম্পাস নেই। যাই হোক, যেদিন আসলাম সেদিন রাতেই মানে নিজের আবেগে নিজের ক্যাম্পাসটা দেখতে গেলাম। রাতে তখন 1টা বাজে মনে হয়, আস্তির ক্যাম্পাসটা দেখতে গেলাম। দেখলাম যে ছোটখাটো একটা ক্যাম্পাস, একটা কলেজ বা কোচিং সেন্টারের মতো। যাই হোক, চলে যেহেতু আসছি, এখানেই কিছু একটা করতে হবে। যেহেতু দুবাই একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে চাইলেই অনেক কিছু করা সম্ভব। কারণ হচ্ছে যারা আছে তারা কিছু না কিছু করতেছে। তো সেই চিন্তা করে আসলে আগে কি হয়েছে, আমার এজেন্সি কি বলেছে, মানুষ যে অনলাইনে ফেসবুকে নক দিছিলাম অনেককে, ওরা কি বলেছে, এখান থেকে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এত কিছু আর মাথায় রাখি নাই। কারণ হচ্ছে লাইফে কোভিড এর পর থেকে আমি নেগেটিভ দেখতে দেখতে এতটাই নেগেটিভ হয়ে গিয়েছি যে হচ্ছে এখন আমার আর নেগেটিভটাকে আর ভালো লাগতেছে না। এখন আমি নেগেটিভের মধ্যে পজিটিভ খোঁজার চেষ্টা করি। তো কথা বললাম এদিকে, প্রথমে 1 মাস বেকার ছিলাম, রমজান মাস ছিল, ঘুরলাম, জব টবের জন্য ঘুরলাম। একটু একটু আপনাকে এখানে আমি ব্রেক করাবো। আপনি আমাদের, আমি ওই সময়টা আপনার সাথে ছিলাম, এন্ড আমরা এটা প্রফেশনাল ভাবে বলতেছি না, আমরা ন্যাচারাল কথা বলতেছি, আমরা মজা করব। সো রমজান মাসের ওই সময়টা যদি আপনি বলতেন, কারণ আমি তো সবসময় কথা বলি, তাই না? সো আমি আপনার কাছ থেকে শুনতে চাই, একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন, বিকজ জানা উচিত সবার। আচ্ছা, শেয়ার রমজান করেন, মাসে এটা হচ্ছে খারাপ কিছু না। আচ্ছা, আমি আসার সময় বাংলাদেশি টাকা 76,000 টাকা নিয়ে আসছি। এখানে হচ্ছে 2200 সামথিং দিরহাম, সেটা নিয়ে আসছি আমি। তো আসার পরে হচ্ছে আমার প্রথমত বলি, আমার টাকাটা মোটামুটি 1 মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে। এদিক সেদিক গিয়েছে, আমার একটু এক্সপেন্সটা বেশি ছিল, কোনো ইলিগেল এক্সপেন্স ছিল না। তবে আমার পরিচিত অনেকেই আছে দুবাইতে, ওদের সাথে দেখা করতে যেতাম, খরচ টরচ হতো। আর দুবাই খুবই এক্সপেন্সিভ শহর। আপনার এখানের মধ্যে আসলে আপনার হাতের মধ্যে 1 টাকার একটা কয়েন, এটা দিয়ে আপনি সর্বনিম্ন যে কোনো জিনিসের দাম 1 দিরহাম। আপনি যখন কিনতে যাবেন, 1 দিরহামের নিচে কোনো কিছু নেই। আপনার মনে হবে 1 দিরহাম মাত্র দিয়ে দিই, 5 দিরহাম মাত্র খেয়ে ফেলি। কিন্তু আপনি যখন এটা মাথায় নিবেন যে আপনার এখানকার 5 দিরহাম মানে বাংলাদেশে 160 টাকা প্লাস, তখন আপনার এটা বুঝতে হবে, তখন আপনার মাথায় আসবে আল্লাহ আমি কত টাকা খরচ করে ফেলছি। মানে আমাদের হচ্ছে, আমি যখন রমজান মাসে আসছি, যখন হচ্ছে মানে 5 রমজান চলে, প্রথম প্রথম আমি হচ্ছে রমজান মাসে দুবাইতে প্রায় প্রত্যেকটা মসজিদে ইফতার এবং বিকেল বেলা একটা খাবার দেয়, বিরিয়ানি দেয়।
এটা ফ্রি দেয় মসজিদের মধ্যে। প্রথম প্রথম আমি নিতাম না, কারণ হচ্ছে আমার নিজের কাছে কেমন যেন লাগতো মসজিদে গিয়ে খাবার খাবো। পরে হচ্ছে যখন দেখলাম যে বাইরে খাবার খেয়ে ডেইলি এক বেলা খাবার খেতে গেলে 12 দিরহাম, 15 দিরহাম, 20 দিরহাম চলে যায়, মানে বাংলা টাকায় 500-1000 টাকার মতো চলে যায়। তো আসলে ওইটা করা ছাড়া উপায় নেই, পকেটের দিকে তাকিয়ে পরে হচ্ছে হুমায়ুন ভাই সহ আমরা কয়েকজন ছিলাম, একদিন একটু সাহস করে মসজিদে গেলাম, গিয়ে সিরিয়ালে বসলাম, দেখি কি বলে। দেখলাম ওরা খুবই আন্তরিক। আমরা ইফতারিতে এত ভালো ভালো খাবার খেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য ভালো যে ওই টাইমে আমরা ইফতারি এবং সেহরিতে এক্সট্রা খরচ করতে হয় না পরবর্তীতে, নাইলে মনে হয় আমার 15 দিনে 2000 দিরহাম শেষ হয়ে যেত। খাবারের যে পরে কোয়ালিটিটা ছিল, আমি মনে করি যে অনেক জোস, অনেক জোস। মানে একটা হুম মানুষের হুম, জন্য যতটুকু দরকার তার থেকে বেশি অনেক ভালো খাবার দিত। অবশ্যই অবশ্যই। তো খাবারের মধ্যে এখানে ছিল চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এরপরে হচ্ছে একটা পানি, একটা দুইটা ফল, আলাদা আরো অনেক কিছু জুস, মোটামুটি 5-6 আইটেম, 6-7 আইটেম এরকম থাকতো। যাই হোক, সেটা গেল, ইফতারিতে সেটা করেছি। তো এরপরে হচ্ছে আমাদের অন্যান্য খাবার দাবার বিষয় আছে। যদি বাসায় রান্না বান্না করা হয়, একটা বাসা ভাড়া নিতে গেলে সাপোজ আপনি একটা বেড স্পেস, আপনার টার্গেট রাখতে হবে 350 থেকে শুরু। আপনি যেখানেই নেন, যদি 350 টাকা হয়, 350 দিরহাম হয়, তাহলে হচ্ছে আপনার আহ এক রুমে 15 জন, 16 জন, 18 জন এরকম থাকতে হবে। যদি আপনি একটু ভালো 400-র মধ্যে যান, তাহলে হচ্ছে এক রুমে 10 জন, 12 জন। যদি আপনি 500-র মধ্যে যান, তাহলে হচ্ছে এক রুমে 8 জন, 10 জন। আর হচ্ছে যদি আপনি আহ 600, 700 এরকম যান, তাহলে হচ্ছে এক রুমে 6 জন। মোটামুটি ওইটা ভালো। আর হচ্ছে যদি এক্সিকিউটিভ বেড স্পেস নিতে চান, তাহলে হচ্ছে 1000 দিরহাম, এক রুমে 6 জন, 8 জন এরকম। তবে বেড স্পেস, রুমটা বড়, বেড স্পেস গুলা একটু গুছানো। আর যদি পার্টিশন রুম নিতে চান সিঙ্গেল থাকার জন্য, তাহলে হচ্ছে 1200 থেকে 1000, 1200 নর্মালি পাওয়া যায়, 1500 পর্যন্ত যেতে হবে। এই হচ্ছে খরচ। আমি এখানে এই 4 মাস আছি, 4 মাসে আমার এই কথাগুলোর মধ্যে কোনো ফেক নাই। আমি নিজে খুঁজছি, আমি রমজান মাসে রোজা থেকে 15 কিলো, 20 কিলো, 22 কিলো পর্যন্ত হাঁটছি। মানে কেউ না, বিশ্বাস এটা করবে কিনা এটা আমি আমি জানি না। দেখছি, এটা আমি কেউ বিশ্বাস করবেন, এটা এটা স্বাভাবিক, কিন্তু আমি আপনার ঘড়িতে দেখছি আপনি প্রত্যেকদিন হেঁটে এসে যখন সন্ধ্যার দিকে আমরা বসতাম, তখন আপনি আমার এই ঘড়ি দিয়ে এটা দেখাইতেন যে আজকে এতটুকু হাঁটলাম। মানে এটা অনেক স্ট্রেঞ্জ, কারণ দুবাই এ পরিমাণে গরম। আপনি প্রথম দিকে গিয়ে অনেক মানে দৌড়াঝাঁপা করছেন, ওই যে আপনার পরিচিত মানুষজন ছিল তাদের সাথে হয়তো দেখা সাক্ষাৎ করছেন, অনেক ইয়ে ছিল। হুম হুম। সো তখন হচ্ছে আমি মানে এই বিভিন্ন দিকে ঘুরতে যাওয়া, আমি তখন হচ্ছে চিন্তা করতাম, আমি যদি এখন আহ, হেঁটে না যাই, যদি আমি গাড়িতে উঠি, তাহলে হচ্ছে আমি এই জায়গাটা মিস করবো, এই জায়গাটা আমি চিনবো না। আর অন্তত কিছু স্পেস, কিছু প্লেস চেনার জন্য হচ্ছে আমি হেঁটেছি। 20 কিলো, 22 কিলো এরকম পর্যন্ত হেঁটেছি। তো হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া কত, বিভিন্ন জায়গায় ব্যবসার পরিস্থিতি কেমন, জবের পরিস্থিতি কেমন, হেঁটে হেঁটে গিয়ে জব খোঁজা, এই সব কিছু আমি খুঁজেছি। আমি দুবাইতে স্যালারি রেঞ্জ কোথায় কেমন, দেন হচ্ছে কোন জায়গায় বেড স্পেস ভাড়া কেমন, মোটামুটি আমার আইডিয়া হয়ে গেছে কোথায় কত দাম। এরপর হচ্ছে খাবারের দাম কোথায় কেমন। দুবাই এমন একটা জায়গা যেখানে গভর্নমেন্টের কোনো রুলস নাই, আবার আছে। আপনি খাবার কিনতে যাবেন, সাপোজ একটা এক পিস স্লাইস কেক, আমি একটা দোকানে খেয়েছি 1 দিরহাম দিয়ে। পাশে হয়তোবা 50 মিটার দূরে আর একটা দোকানে 1.5 দিরহাম, 2 দিরহাম দিয়েও খেয়েছি। ওইখানে কোনো রুলস নাই, আপনার কাছে যে যেভাবে পারে সেভাবে আপনার কাছ থেকে পয়সা হাতায় নেবে। আর এজেন্সির কথা কি বলবো, আসলে মনে হয় ছোটবেলায় এজেন্সির একটা জিনিস। বিষয়টাই এজেন্সির বিষয়টাই আমি স্পেসিফিক ভাবে যাব। আমি সরি ফর দ্যাট, আমি আপনাকে থামিয়ে দিলাম, এটা নিয়ে আমরা আলোচনা করব। এজেন্সির বিষয়টা টোটালি ডিফারেন্ট একটা পার্ট। পড়াশোনা নিয়ে আমরা কথা বলতেছি দুবাই। তো দুবাইয়ের এখন আপনি যে এসি একাডেমিতে আছেন, কোন কোর্সে আছেন, বা সেইখানে আপনাদের রাইট নাও কি করাইতেছে, বিকজ এটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য। যেমন আমি রিসেন্ট খবর নিছি, দুবাইয়ে যারা সারশান একাডেমিতে আছে, স্টুডেন্ট যাইতেছে, যাওয়ার পর তাদেরকে মেইন কোর্সে দেওয়া হতেছে না। লাইক আমরা গেছি এমবিএ তে,
আপনি যাওয়ার জন্য ডিরেক্ট মেন কোর্সটা গ্র্যাব করতে পারছেন, ধরতে পারছেন, মেন কোর্সে আপনার শুরু হয়েছে। কিন্তু সারসানে কি হইতেছে, সারসানে হইতেছে একটা স্টুডেন্ট যাইতেছে, যাওয়ার পর তাকে ফান্ডামেন্টাল ইংলিশ কোর্স দেওয়া হইতেছে। আমি রিসেন্ট একটা ছোট ভাইয়ের সাথে কথা বললাম, ও বলতেছে ভাই আমাকে এখন পড়াইতেছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো আমি বাংলাদেশ থেকে এসে কি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এখন করবো? আমরা যখন কথা বলতেছি অথরিটির সাথে, তখন বলছে তোমাদের বিষয়টা প্রসেসিং আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা কোর্সটা শুরু করবো। সো রাইট নাও এই স্টেজেও তো ভালো পর্যায়ে আছে। সেই স্টেজে আপনি যাওয়ার পর যে ডিপার্টমেন্টে আছেন, সেই ডিপার্টমেন্টের অবস্থা কি, বা আপনি টিল নাও কি কি বুঝতে পারছেন? যেহেতু আপনি অনেক সিনিয়র একজন মানুষ, জিনিসগুলো অনেক কাছ থেকে অ্যানালাইসিস করছেন, সো অনেক বুঝতেছেন বিষয়গুলো, একটু যদি বলতেন এই বিষয়ে আপনার একাডেমিক আহ বিষয়গুলো। আচ্ছা, একাডেমিক বিষয়ে আমি আগে আপনাকে একটা বলি, যেটা হচ্ছে আমাদের দুবাইতে এখানে বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট গুলো আসছে, আমি যদি এক্সাম্পল দেই ইন্ডিয়ার কথা, আমি যদি এক্সাম্পল দেই নেপালের কথা, আমি যদি এক্সাম্পল দেই কেনিয়ার কথা বা হচ্ছে উগান্ডার কথা, ওরা সব কিছু আহ ওরা ইংলিশটা খুব ভালোভাবে শিখে আসছে। আমার বাংলাদেশ থেকে যারা আসছে, আমি এমন স্টুডেন্ট দেখেছি যারা ইংলিশ বুঝেই না, বলাটা দূরের কথা। আমরা আগে বুঝার চেষ্টা করি, এরপর হচ্ছে বলি। তো আমি হচ্ছে আগে ওইটা নিয়ে বলার আগে আমি এটা সাজেস্ট করবো যে হচ্ছে যারা দুবাই হোক আর যেখানেই পড়াশোনা করতে যান, ভাই তুমি এটা বাংলাদেশ না যে তুমি আসবা ইংলিশে কথা বলতে পারবো না, তুমি স্টুডেন্ট হিসেবে পরিচয় দিবা, ক্লাসের মধ্যে তুমি কথা বলতে পারো না, আবার বলবা যে হচ্ছে তুমি জব পাও না। যাই হোক, এখন হচ্ছে হয়তোবা ওই যে শার্শান বা এসএ একাডেমি কিছু একটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কোর্স করাচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়তোবা করাচ্ছে, আমার একটা আইডিয়া না, আমি শুনিনি, আমি আপনার কাছ থেকে শুনেছি। তো আমার মনে হয় ওরা এটা ভালো করতেছে। এটা হচ্ছে শুধু দুবাইতে না, ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনি ইংলিশটা যদি না জানেন, আইএলটিএস ছাড়া যে দেশগুলোতে যাওয়া যায়, সেখানে আপনি যাওয়ার পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা কোর্স করাবেই। যাই হোক, ওখানে যদি এটা করায় থাকে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আর যে মেইন কোর্স তো ভাই আমরা আসতেও পাচ্ছি না। মেইন মেইন কোর্স ভাইবেও পাওয়া যাচ্ছে না। সো আমাদের ইয়ের মধ্যে লেখা আছে, আমরা জেনে আসছি লেভেল 5, 6, 4, 5 এমন। সরি, আমার একটা কল আসছে। লেভেল 4, 5 এমন। তো আমাদের এখানের মধ্যে লেখা আছে এডিপি। এডিপি মানে হচ্ছে মনে হয় এডিশনাল ডিপ্লোমা প্রোগ্রাম সামথিং, এমন কিছু একটা। আমি ওটার ফুল এলাবোরেশনটা ভুলে গেছি। আমাদেরও মনে হয় এটা মেইন কোর্স না। যাই হোক, ওরা বলছে যে আমাদের একটা সার্টিফিকেট দিবে, আমার সার্টিফিকেট দরকার, সেটা পেলেই হয়। আচ্ছা, এখন হচ্ছে আমি এএসটিআই তে আছি। এএসটিআই তে হচ্ছে ওদের অ্যাক্টিভিটিস যতটা দেখতেছি, খারাপ না, ভালো। কিন্তু ওরা বিজনেস ম্যানেজমেন্ট, ট্যুরিজম, মানে বিজনেস রিলেটেড যে পড়াশোনাগুলো, যেমন ট্যুরিজম এন্ড হসপিটালিটি, দেন বিজনেস ম্যানেজমেন্ট, এগুলাতে ওরা নতুন। তবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ওরা পুরাতন, আমি যতটুকু দেখলাম ওদের ইনভেনশন গুলা বা হচ্ছে ইনস্টিটিউট সম্পর্কে জানলাম, ওই ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ওদের পুরাতন। আর হচ্ছে আমাদের আমরা যখন জয়েন করেছি তখন, আমি স্পেসিফিক্যালি একটা না বললেই নয়, আমি জানি না, আমাদের সাথে যারা প্রথম এসেছে তখন হচ্ছে আমাদের একটা ম্যাম ছিল, রুশান সাহানি ম্যাম। ওই ম্যাম এত ভালো পড়াতো, বিলিভ ইট অর নট, আমি আমার লাইফে এখন পর্যন্ত এত ভালো টিচার কখনো পাইনি। আনফরচুনেটলি ওনাকে আমরা 1.5 মাসের মতো, 1.5 থেকে 2 মাসের মতো পেয়েছি। এরপর হচ্ছে উনি চলে গেছে। এখন যে ম্যাম আছে, ওই ম্যামও ভালো ভালো পড়ায়। তবে ওই যে মানে এমন হয় না যে হচ্ছে আমি আহ মিষ্টি খাওয়ার পরে হচ্ছে যদি চা খাই, তাহলে হচ্ছে আমার চায়ের মধ্যে যতই চিনি ঢালো, সেটা কিন্তু আর মিষ্টি লাগবে না। ও ব্যাপারটা এমন হয়েছে। যাই হোক, টিচারদের কোয়ালিটি, আমরা একজন টিচারই পেয়েছি, দুজন পেয়েছি, একজন তো চলে গিয়েছে ম্যাম, আরেকজন আছে, উনিও ভালো পড়াচ্ছে, খারাপ পড়াচ্ছে না। আহ আর হচ্ছে পড়াশোনা নিয়ে আর কি বলবো, পড়াশোনা নিয়ে তো এতটুকুই, একাডেমিক পড়াশোনা, পয়েন্ট এতটুকু। বুঝতে পারছি। তো পড়াশোনার বিষয়টা গেল, এখন দুবাইয়ের যে এই যে জবের বিষয়টা, কারণ আমি জানি যে আপনি খুব ফাস্ট এখানে ওই দুবাইয়ে আসার পর প্রচুর জবের জন্য ইয়ে করছেন, এভারেজ আপনি লিঙ্কডইন, ইনডিড এগুলোতে অ্যাপ্লাই করছিলেন, এন্ড ওগুলা থেকে অনেক ইন্টারভিউ পাইছেন। তো আপনি এই যে
জব তো আপনি করতেছেন অলরেডি, এবং জব আপনি অলরেডি ছেড়েও দিয়েছেন। তা আপনি যে জব করতেছেন কিভাবে পাইলেন? এবং একটা স্টুডেন্টের কি ফিজিক্যালি কোনো জায়গায় সিভি নিয়ে ভিজিট করাটা ভালো, নাকি অনলাইনের উপর ডিপেন্ড করে থাকাটা ভালো জব পাওয়ার ক্ষেত্রে? আপনার এক্সপিরিয়েন্স জব নিয়ে কেমন কি দিবে, এটা কি বলবেন? আচ্ছা, আমি যখন প্রথম এসেছিলাম তখন আমি হচ্ছে যখন আমাদের আইডি কার্ড এমিরেটস আইডি পেতে টাইম লেগেছে। আমার মোটামুটি 1 মাস 28 দিনের মধ্যে আমি এমিরেটস আইডি পেয়েছি। আপনি মনে হয় 2 আড়াই মাসের বেশি লেগে গিয়েছিল আপনার। আমার আমার অনেক টাইম লাগছে। আমার ওই যে কিছু আক্রোশ থাকে, ওই আক্রোশ গুলার জন্য না আমি না, একটু ওই পিছিয়ে গেছিলাম। আক্রোশ, ওটাকে ওই আক্রোশ আক্রোশ বলবো না, আচ্ছা যাই হোক, আক্রোশ এরকম এটা এরকম আমাদের একাডেমিক সাথে কোনো ইয়ে কয়েকজন না। আছে। এমন হম আমাদের হম। সাথে কয়েকজনই আছে যারা হচ্ছে অনেক লেট করে দিয়েছে। এখন যারা আসছে তারা দেখা গেল 20 দিন 25 দিন সর্বোচ্চ খুব 1 মাসের খুব মধ্যে পেয়ে যাচ্ছে। জলদি হয়ে যাইতেছে ওদের। আচ্ছা, তখন হচ্ছে আমি 2টা জব পেয়েছিলাম। একটা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সিতে আমার একটা ফ্রেন্ডের কাছে এখানে। তো ওইখানে হচ্ছে আমার আইডি কার্ড ছিল না, প্লাস হচ্ছে ওইখানে আসলে ফ্রেন্ডের ওইখানে জব করাটা পসিবল ছিল না। কিন্তু ফ্রেন্ডের সাথে আসলে বিজনেস বা জব রিলেটেড যায় না, মানে আমি পার্সোনালি নিতে পারি না। আরেকটা জব পেয়েছিলাম একটা গোল্ড শপে। ওরা এমিরেটস এর রিকোয়ারমেন্ট ছিল। তো ওরা 1 সপ্তাহ পর্যন্ত আমাকে টাইম দিয়েছিল, যদি এমিরেটস আইডি পাই তাহলে জয়েন করার জন্য। আমাকে ইনিশিয়ালি এখানে 1600 দিবে বলেছে। এরপরে হচ্ছে ডে বাই ডে স্যালারি বাড়াবে, ফুড দিবে, অ্যাকোমোডেশন দিবে। তো আমি সেই জবটা হাতছাড়া হয়ে গিয়েছে। আমি এমিরেটস আইডি পেতে পেতে প্রায় 2 মাস লেগে গিয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে আমি জব খুঁজেছি। অনেস্টলি স্পিকিং, আমি অনলাইনে হিউজ পরিমাণে অ্যাপ্লাই করেছি। আমি বাংলাদেশে থাকতে লিঙ্কডইন, ইনডিড সব কিছু খোঁজ নিয়ে রাখছি। অ্যাপ্লাইও করছি বাংলাদেশ থেকে। কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও আমি অ্যাপ্লাই করতেছি। এখন পর্যন্ত ইনডিড, লিঙ্কডইন থেকে আমি কোনো ইন্টারভিউ কল পাই নাই, মানে জেনুইন ইন্টারভিউ কল আমি কোনো পাই নাই। ওই যে এজেন্ট ইন্টারভিউ মেইল আমি প্রতিদিনই মোটামুটি 2-4টা করে পেতাম। তো আমি 2বার হচ্ছে 2টা এজেন্সির কাছে গিয়েছিলাম জবের। আমি ভাবছিলাম যে হচ্ছে জবের জেনুইন জব। প্রথমটায় গিয়েছি আমি, মোটামুটি ওরা আমার কনভিন্স করে ফেলছে 300 দিরহাম দিয়ে দিব। পরে কি মনে করে আল্লাহ আবার বাঁচা দিয়েছে, আমি টাকাটা দেই নাই। না দিয়ে আমি বলছি যে হচ্ছে আমার জব হয়ে গেলে আমি টাকা দিব। আর আমার কাছে এখন টাকা নাই। আমি হচ্ছে আহ, এখন টাকা দিতে পারবো, জব হয়ে গেলে টাকা দিবে। এরপর বললো যে আপনার কোনো একটা ফ্রেন্ডকে ফোন দেন, এই ভ্যাকেন্সি তো আর থাকবে না। না, আমি বললাম যে আমার কোনো ফ্রেন্ড এরকম নাই, এখানে ফ্রেন্ড যারা আছে ওরা আসলে টাকা দিতে পারবে না। আর এটা তো হচ্ছে মানে ইনস্ট্যান্ট আনা যাবে এমন কোনো পসিবিলিটি নেই। এটা বাংলাদেশের মতো বিকাশ নগদ এরকম নাই যে আমি চাইলে এখন ফোন দিয়ে নিয়ে আসতে পারবো। যাই হোক, আমার মতো করে ওদেরকে বুঝালাম, আমি চলে আসছি। ওই দিন মতো আমি বেঁচে গেলাম। পরে হচ্ছে আরেকদিন একটা ইন্টারভিউ কল পেলাম, ইন্টারভিউ মেইল পেলাম, কল না, ওরা ডিরেক্টলি কল দেয় না। ওদের এত আসলে এজেন্সি গুলো, ফ্রড গুলোর এত টাইম নেই যে একজন একজন করে কল দিবে। পরে হচ্ছে ইন্টারভিউতে গেলাম। ওইখানে যাওয়ার পরে ঢোকার সময় একটা লোক আমাকে বললো যে হচ্ছে ওরা টাকা চাইবে, টাকা দিবেন না। ঢুকলাম, ওরা টাকা চাইলেও 200, টাকা দেই নাই। সে আমারও বলতেছে হচ্ছে, তো আপনি ইন্টারভিউ দিতে আসছেন, টাকা দিতে পারবেন না, তাহলে হচ্ছে আপনার জব হবে না। আমি তো বুঝলাম আগে একটা এক্সপিরিয়েন্স আছে, ওর হাতের থেকে আমি ওই যে সিভিটা টান দিয়ে নিয়ে চলে আসছি, থ্যাংক ইউ বলে চলে আসছি। আমার ভাই সিভি প্রিন্ট করতে আমার 2 দিরহাম খরচ হয়েছে, তাই না? দিয়ে আসবো কেন? বাইরে আসলাম, আসার পর দেখতেছি পুলিশ। স্বাভাবিক। আসার পরে দেখতেছি পুলিশ। পুলিশ কেন? ওই যে ছেলেটা আমার বলছিল টাকা দিয়েন না, ওই ছেলেটা হচ্ছে মানে পুলিশ কল করে আনছে। এখন পুলিশ এমন একটা অবস্থা, পুলিশ বলতেছে ওরা ভেরিফাইড, আপনি টাকা দিছেন কেন? আর ওরা হচ্ছে আপনার জব খুঁজে দিবে এজন্য আপনার কাছ থেকে টাকা নিছে, জব দিয়ে দিবে এটার জন্য টাকা নেয়নি। ওই ছেলে বলতেছে না, জব দিছে, আমার 3000 দিরহাম স্যালারি ধরেছে, এটার জন্য সে টাকা নিয়েছে। ওই ছেলে ওরা প্রায় 20-25 জন ফ্রেন্ড মিলে এরকম টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে, অনেক টাকা। তো যাই হোক, ওইখান থেকে আমি চলে আসলাম। এরপর ওই টাইপের ইন্টারভিউ কল যতগুলো পাই আমি আর যাই না, কারণ ওদের ইন্টারভিউ মেইল গুলার যে ফরম্যাটটা সব আর সেম। অমুক মেট্রো স্টেশনের পাশে গুগল ম্যাপ লোকেশন দিয়ে দিবে। এরপর হচ্ছে এইচআর এর নাম ওটা, অমুক জায়গায় যাবেন, এইগুলা হচ্ছে সুন্দর করে মেইল, সেম মেইল ফরম্যাট দিবে।
যাই হোক, এরপরে আমি হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ দেওয়ার জন্য ট্রাই করলাম। নিজে সিভি প্রিন্ট করে নিয়ে এরপর হচ্ছে হেঁটে 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 বিভিন্ন হোটেলে, যেহেতু আমি হসপিটালিটি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমার টার্গেট আমি হোটেল রিলেটেড জব করব। তো এরকম অনেক হোটেলে গেলাম, ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দূরে দূরে অনেক জায়গায় গেলাম, সিভি ড্রপ করলাম। কোনো ইন্টারভিউ কোনো এখন ইয়ে আসে না। পরে একবার চিন্তা করলাম কি, বাসার পাশে একটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আছে। চিন্তা করলাম সব জায়গায় তো দূরে দূরে গেলাম, বাসার পাশে এটা আছে, এটার মধ্যে একটু যাই, এটার মধ্যে যাওয়া উচিত। পরে সাথে আমার এক বন্ধু ছিল, ও হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বলতেছে চল এটার মধ্যে একটু ঢুকি। হয়তো বা আল্লাহ রিজিক রাখছে, এখানে ঢুকলাম। ঢুকার পরে হচ্ছে ম্যানেজারকে বললাম, সরি, ফ্রন্টে যে ছিল একজনকে বললাম যে হচ্ছে আমি ম্যানেজার কি অ্যাভেলেবল আছে, আমি একটু কথা বলতে চাচ্ছি। আমি এখানে স্টুডেন্ট, আমি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছি, আমার আগে লিটল বিট এক্সপিরিয়েন্স আছে। পরে হচ্ছে বললো যে ঠিক আছে বসেন। সে ভিতরে গেল, এই জিএম এর সাথে কথা বললো, কথা বলে হচ্ছে জিএম বললো যে হচ্ছে সিভি আনছেন। আমি তখন সিভিও নিয়ে যাইনি, কারণ হচ্ছে আমার বাসার পাশে, আমি তো হাঁটতে বেরোইছি। তখন বললো সিভি নিয়ে আসেন, সিভি নিয়ে আসলাম। আমরা দুজনে সিভি নিয়ে আসছি। তখন হচ্ছে আমাকে ইন্টারভিউ নিল। ইন্টারভিউতে আল্লাহর রহমতে আমি আমার লাইফে এখন পর্যন্ত যত ইন্টারভিউ দিয়েছি, আমি খুবই কনফিডেন্ট ছিলাম। মানে আমি নর্মালি কারোর সাথে কথা বলতে গেলে জড়তা হলেও, আমি ইন্টারভিউতে আমার কেন যেন জড়তা হতো না আল্লাহর রহমতে। আমি খুবই কনফিডেন্টলি, আর সবই তো ইংলিশে ছিল, কোনো প্রবলেম হয়নি আমার কথা বলতে। ওদেরকে আমি কনভিন্স করে ফেলছি। আমার এই জিনিসটা আমার মাথায় ছিল যে হচ্ছে দুবাইয়ের মধ্যে আমার এক্সপিরিয়েন্স নাই, তার মানে আমার দেশে 10 বছর এক্সপিরিয়েন্স থাকলেও আমি জিরো এখানে। আমি জিএম কে বললাম আমি এখানে স্টুডেন্ট, আপনি আমাকে দেখেন, আমার এক্সপিরিয়েন্স দেখবেন না। আমি এখানে শিখতে আসছি, আমি শিখতে চাই। আমার শিখার পরে যদি আপনার মনে হয়, আমাকে জয়েনিং দেওয়ার পরে যদি আপনার মনে হয় আমি শিখি নাই, আমি আপনাদের আপনাদের জন্য এনাফ না, তাহলে হচ্ছে আমাকে বলবেন, আমি চলে যাবো। বাট আমি শিখতে চাই, আমাকে শেখার চান্স দেন। ওই জিএমটা খুবই ভালো ছিল। উনি ইন্ডিয়ার একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিল। উনি আমাকে অ্যাকসেপ্ট করে নিল, বললো কালকে থেকে জয়েন করেন। আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল, ওই ফ্রেন্ডটাকে বলছে হচ্ছে আমরা একই পরিচিত দুজনকে এক জায়গায় নিব না। আমাকে বললো কাল থেকে জয়েন করেন। তো পরের দিন জয়েন করিনি, আমার ক্লাস ছিল। এর পরের দিন, একদিন পরে, ডে আফটার টুমরো, ওই ডেতে হচ্ছে আমি যাই জয়েন করছি। যাই হোক, জব করতে করতে 2 মাস, 2.5 মাসের মধ্যে 2 মাস 7 দিন 8 দিন জব করেছি। আজকে আমি ফ্রি। গতকালকে আমি জবটা ছেড়ে দিয়েছিলাম। জবটা ছেড়ে দেওয়ারও কারণ আছে, সেটা যদি আমাদের ইন্টারভিউ টপিক হয় তাহলে হচ্ছে আমি বলবো, সমস্যা নেই। না, জব জব কেন লিভ করছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা জব কিভাবে পাবো এই জিনিসটা হুম জানা হুম উচিত। জব কিভাবে ছাড়ছেন বা কি হয়েছে না হয়েছে, এটা ইন্টারনাল এক্সপিরিয়েন্স। এন্ড হুম অবশ্যই হুম। সেটা হইতে পারে আপনার ডেভেলপমেন্টের জন্য কোনো ভালো জায়গায় চেষ্টা করবেন, কারণ এক জায়গায় যদি আপনি থাকেন স্টুডেন্ট হিসেবে একটা বাইন্ডিং চলে আসে। তো আপনি হয়তো রাইট আরো রাইট। বেশি জিনিস এখন পাবার সময় আসছে, দ্যাটস ওয়াই জবটা লিভ করছেন আপনি নিজের থেকে, আপনাকে তো আর স্যাক করা হয়নি। না, আমাকে তো সেট করা হয়নি। এই হলো ব্যাপার। এখন আমরা যেটা মেইন ফ্যাক্ট, আর দুইটা বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্ট বিষয়টা হলো দুবাইয়ে যে আসার সময়, আমি সব এজেন্সি বলতেছি না, কিছু এজেন্সি থাকে যে, যেমন আমার আমার সাথে কালকে কি হয়েছে, একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি। ইন্টার কমপ্লিট করছে একটা ছেলে এবং মেয়ে, দুজন ভাই বোন, একই ক্লাসে পড়ে। তো ওদেরকে দুবাইয়েরই একজন কোন একটা স্পেসিফিক স্টুডেন্ট, সেও ভিডিও টিডিও বানায়, তো তার সাথে কথা বলছে। তো স্টুডেন্টকে বোঝেন, ইন্টার কমপ্লিট করছে, দুই ভাই বোন। তাকে বলা হয়েছে যে তুমি আসবা, এখানে আসার পর ভর্তি হওয়ার 6 মাসের মধ্যে, আন্ডার গ্রেড কিন্তু বিষয়টা বুঝলেন, আন্ডার গ্রেড উইদিন 6 মান্থ তুমি ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপে চলে যেতে পারো, ইউএসএ তে চলে যেতে পারো। এখন আপনি যেহেতু স্পটে আছেন, তো এই ধরনের যে বিস গাইডলাইন স্টুডেন্টদের দেওয়া, একজন ফ্রেশ স্টুডেন্ট বা আদৌ 6 মাসের মধ্যে দুবাই ত্যাগ করা সম্ভব কিনা, এই যে এজেন্সি বা বিভিন্ন স্টুডেন্টদের যে গাইড, এইটা নিয়ে আপনি কি বলবেন, যেটা আপনি কিছুক্ষণ আগে আমি বলতে চাচ্ছিলেন? প্রথমত আমি প্রথমত হচ্ছে স্টুডেন্টদেরকে দোষ দিব যারা আসে। যখন কোনো এজেন্সি বা হচ্ছে কোনো ব্যক্তি বলে যে হচ্ছে 6 মাসের মধ্যে পাঠায় দিবে, 1 বছরের মধ্যে পাঠায় দিবে, আমার একটা স্টুডেন্ট হিসেবে আমার প্রথম কোশ্চেন করা উচিত যে হচ্ছে এখন পর্যন্ত কয়জন গেছে। ওইখানে তো আমার আগে অনেক স্টুডেন্ট গেছে।
এই কোশ্চেনটা প্রথমত প্রত্যেকটা স্টুডেন্টের করা উচিত। এরপর এজেন্সি বিভিন্ন আনসার দিবে যে হচ্ছে হ্যাঁ প্রসেসিং এ আছে, চলে যাবে, মোটামুটি কনফার্ম। ভাই মোটামুটি কনফার্ম আপনি জানেনই না এখন পর্যন্ত কয়জন গেছে কয়জন আছে এখানের মধ্যে, স্টুডেন্ট দুবাইতে যায় কি করতেছে, তো আপনি আমারে কিভাবে কনফার্ম দিতেছেন? আচ্ছা এবার আসে যে স্টুডেন্ট বলেছে, যে স্টুডেন্টের কাছ থেকে ইনফরমেশন নিয়েছে যে হচ্ছে 6 মাসের মধ্যে চলে যাবে, সেই স্টুডেন্ট এখনো কেন দুবাইতে পড়ে আছে? সেই স্টুডেন্ট কি এখনো 6 মাস হয় নাই? যাই হোক, এই কোশ্চেন গুলো অবশ্যই করা উচিত একজন আপকামিং স্টুডেন্ট হিসেবে। যে তাকে কনভিন্স করবে তাকে এই কোশ্চেন গুলো অবশ্যই করা উচিত। এবার আসেন দুবাইয়ের এজেন্সি, আমরা যে এজেন্সির মাধ্যমে আসছি, আমি পার্সোনালি যদি আমার কথা বলি, আমার আসলে কোনো ওয়ে ছিল না। আমি ইউএসএ তে আমার 7 বছরের স্টাডি গ্যাপে আমি ইউএসএ যেতে পারবো না বা ইউরোপের দেশে যেতে পারবো না। আইএলটিএস রিকোয়ারমেন্ট অনেক বেশি, কারণ হচ্ছে আমি পড়াশোনা করেছি হচ্ছে ইংলিশ লিটারেচার এন্ড ল্যাঙ্গুয়েজে। আমি এখন যাব হচ্ছে বিজনেস রিলেটেড কোনো কোর্সে, তার মানে আমার এখানে আইএলটিএস লাগবে, আমার এখানে এমন এটা কাজে দিবে না। কারণ হচ্ছে আমি আহ অন্য একটা ডিপার্টমেন্ট চুজ করে ফেলছে, এখন আমার হচ্ছে আমার ডিপার্টমেন্ট, স্পেসিফিক ডিপার্টমেন্ট চুজ করতে হবে, সো আমার বিজনেস রিলেটেড যেতেই হবে। সো আমি বাধ্য হয়ে দুবাইতে এসেছি। তবে আমিও হচ্ছে আমার এটা মাথায় ছিল যে হচ্ছে আমি অন্তত বাংলাদেশের থেকে একটা ভালো সার্টিফিকেট পাবো। এখন সামনে কি হবে আমি জানি না, আমি পাবো কি পাবো না সেটা নিয়েও আমি কমেন্ট করব না, তবে আশা করি পাবো। এখন আসেন এজেন্সি গুলার কথায়। এজেন্সি আমাকে বলেছে হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করে চলে যাবে, খরচও বেশি হবে না। এখন এসে শুনতেছি হচ্ছে ক্রেডিট ট্রান্সফারটা আসলেই আদৌ সম্ভব কিনা কেউ জানে না, প্লাস হচ্ছে মোটামুটি সব স্টুডেন্টের মনের মধ্যে এটা ঢুকে গেছে, এটা কোয়াইট ইম্পসিবল। শুধু আমি না, বাংলাদেশের স্টুডেন্ট হিসেবে আমি না, ইন্ডিয়া, নেপাল, কেনিয়া, ওদেরও মাথার মধ্যে এটা ঢুকে গেছে। ওরা কিন্তু এজেন্সির মাধ্যমে আসে না, কয়েকজন আসছে যারা ডিরেক্টলি ভর্তি হয়েছে, ইভেন বাংলাদেশ থেকে কয়েকজন আছে যারা ডিরেক্টলি আসতিতে ভর্তি হয়েছে। ওদের মাথায় এটা ঢুকে গেছে যে ওরা আসলে যেতে পারবে কি পারবে না, এটা ওরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। এবার আসেন আমাদের ক্লাস স্কেডিউলের কথা। আমাদেরকে হচ্ছে 3 দিন ক্লাস, বললো যে জব পেলে অনলাইন ক্লাস দিবে। যাই হোক, অনলাইন ক্লাস আমাদের দিয়েছিল, ওটা প্রবলেম না। স্টুডেন্টের অ্যাক্টিভিটিজ এর কারণে হচ্ছে এটাকে আবার অফলাইনে নিয়ে আসছে। তো যখন আমরা জবে জয়েন করব, আমরা চাইলেই কিন্তু প্রত্যেকটা ক্লাসে জয়েন করতে পারবো না। আমাদের সাথে একটা স্টুডেন্ট আছে, যে স্টুডেন্ট হচ্ছে ভালো একটা হোটেলে, 5 স্টার একটা হোটেলে ইন্টার্নশিপে ঢুকেছে, সে রেগুলার ক্লাস করতে পারবে না, এটাই স্বাভাবিক। এখন সে যখন ক্রেডিট ট্রান্সফার বিষয়ে কথা বলতে গিয়েছে, এখন তারা হচ্ছে একটা এক্সকিউজ দাঁড় করাইছে, আপনি রেগুলার ক্লাস করেন নাই, আপনার ক্রেডিট ট্রান্সফার নিয়ে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। আরে ভাই, দুবাইতে আসছি, তোমরা আমার এনওসি দিবা জব করার জন্য, জব ফিক্স করে দিবা, তোমরা ইনস্টিটিউট জব দিয়ে দিবা, এজেন্সি জব দিয়ে দিবা, আমরা পাগলের মতো জব খুঁজে খুঁজে মরে যাইতেছি। একটা মানুষ জব পাইছে, আবার তারা বলতেছে তুমি রেগুলার ক্লাস করবা না, এই জন্য তোমার হচ্ছে ক্রেডিট ট্রান্সফার বিষয়ে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। তো জবটা কি, তোমরা কি পার্ট টাইম জব দিবে এখানে, অথবা অনলাইনে ক্লাস দিবা? ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের রাত 10টা বাজে ক্লাস দাও, 12টা বাজে ক্লাস দাও, আমরা তখন ফ্রি থাকি, আমরা 2 ঘন্টা অনলাইনে ক্লাস করব। যাই হোক, এখন ব্যাপারগুলো এরকমই চলতেছে। আর এজেন্সি গুলার কথা আসলে বাংলাদেশিদেরকে দুবাইতে দেখতে পারে না। মানে আপনি একজন জব হোল্ডার হিসেবে আপনি জব খুঁজতে যাইতেছেন, আপনার নাম, আপনি আপনার ন্যাশনালিটি বাংলাদেশি এটা জানার পরে আপনার 80% আপনি ওইখানে ডিসকোয়ালিফাইড। এরপরে যদি কারো মনের মধ্যে একটু দয়া মায়া হয়, তাহলে আপনাকে জবে নিবে। বিলিভ ইট অর নট, আমি হচ্ছে একটা 4 স্টার হোটেলে ভালো পজিশনে, ভালো টাকা স্যালারিতে আমার জব মোটামুটি হয়ে যাবে, শুধুমাত্র আমি বাংলাদেশি, এজন্য আমার জবটা দেয়নি। স্পেসিফিক এভাবে বলে দিছে যে আপনি বাংলাদেশি, এজন্য আমরা বাংলাদেশে হায়ার করব না। এমন অনেক জব সার্কুলার ওইখানে স্পেসিফিক লেখা আছে, ইন্ডিয়ান চাই, নেপালি চাই, পাকিস্তানি চাই, কেনিয়ান চাই, এটাও পর্যন্ত বলে বাংলাদেশি নট অ্যালাউড। আমরা বাংলাদেশিরা দুবাইতে এত পরিমাণ খারাপ হয়েছে, শুধু দুবাইতে না, সারা ওয়ার্ল্ডে। তো আপনি যেখানে বাংলাদেশিরা বিদেশে এসে এত এত ইয়ে হইতেছে, এত খারাপ হইতেছে, আপনি বাংলাদেশের বসে এজেন্সি সব কথা কিভাবে বিশ্বাস করবেন? এজেন্সির সেটা বিজনেস, এজেন্সি তাদের বিজনেসের জন্য অনেক কথাই বলবে, কিন্তু ভাই
আপনার নিজেরও চোখ কান খোলা রাখতে হবে। এই যে আমাদের সাপোজ হচ্ছে আসার পরে জব পেয়ে যাবে, অ্যাভেলেবল জব আছে, আসার আগে শুনে আসছি, অনেকের কাছ থেকে শুনছি 3,000 4,000 দিরহামের স্যালারি অ্যাভেলেবল। কত স্বপ্ন দেখে আসছি, বাহ, প্রতি মাসে একটা করে ট্যুর দিব, দেশে 50,000 টাকা পাঠাবো, এখানে হুলস্থুল ভাবে চলবো। এখন আসার পরে সিচুয়েশনটা বুঝতেছি। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু পর্যন্ত এখন রাখছে ভালো আছি। আর হচ্ছে, যদি আপনি ক্যাপাবল হন, যদি আপনি আপনার ওই রকম একটা অ্যাক্টিভিটিস থাকে, আপনি ইংলিশে ভালো, হিন্দিতে ভালো, আপনার কোনো বেসিক কাজ জানা আছে, স্পেসিফিক কোনো কাজ জানা আছে, আপনি একটু সার্চ করলে জব পাবেন। অ্যাটলিস্ট সার্ভাইভ করার মতো জব পাবেন আপনি। না হয় আপনি ছোটখাটো বিজনেস করতে পারেন যদি টাকা থাকে। অনেকে অনেক ধরনের বিজনেস করে ভাই, আমি এখন চিন্তা করতেছি আমি না বিজনেস দুবাই, করবো, আমি জব করবো না। না দুবাই, না আপনি তো অলরেডি একটা জিনিস করতেছেন, ইনশাল্লাহ ওটাই দেখা যাক, আল্লাহ ভরসা, যেটা হবে হবে, খারাপ কিছু হবে না। এন্ড আপনাকে যে আমি স্পেসিফিক কোনো কোশ্চেন করব, আপনার ওই স্পেসিফিক কোশ্চেন করার মতো জায়গা আপনি রাখেন না। আপনি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছেন, মানে আপনাকে স্পেসিফিক ভাবে কোশ্চেন করার কিছু নাই। তো পরে যে বিষয়টা ছিল বাংলাদেশের স্টুডেন্টরা দুবাই আসবে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, অলরেডি সেটাও আপনি বলে দিচ্ছেন। তো যারা ভিডিওটা দেখবে তারা আশা করি এই জিনিসটা ক্যাচ করে নেবে যে পারভিন ভাই অলরেডি জিনিসগুলো বলে দিছে। So, খুবই ভালো লাগলো ভাই, মানে আমি আমি জানি না এই জিনিসটা কতজনের কাছে পৌঁছাবে, কিন্তু আপনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, অনেক সুন্দর পজিটিভ ভাইবস নিয়ে কথাগুলো বলছেন, খুবই ভালো লাগছে। খুবই, মানে আমি তো সবসময় কথা বলি, দ্যাটস ওয়াই আজকের ইয়েতে আমি সবসময় পজ থাকার চেষ্টা করছি যে আহ, আপনি আসলে জিনিসগুলা বলেন। মানুষজন আমার ভোকাল শুনতে শুনতে বিরক্ত, তারা ইদানিং আমার উল্টাপাল্টা গালি গালাজ করা শুরু করে দিচ্ছে, সেটা আমি পজিটিভলি নেওয়া শুরু করছি, খাওয়া শুরু করছি, এটা স্বাভাবিক। তো বলেন তারপরেও কিছু একটা, যারা স্টুডেন্টরা আসতেছেন নতুন, কারণ আপনি অনেকদিন আগে আসছেন, যারা নতুন আসছে অনেকে ডিপ্রেসড হয়ে যাইতেছে, যে অনেকে বাংলাদেশেও ব্যাক করতেছে, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান, বা তাদের আসলে একজন সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র সিটিজেন হিসেবে কি বলতে চান? মানে আমি সিনিয়র সিটিজেন, আচ্ছা ঠিক আছে, ওকে। সিনিয়র সিনিয়র, আমি আচ্ছা আপনার ভাই ঠিক আছে, প্রায়োরিটি দিলাম, আপনি আমার উল্টা পাল্টা কিছু বললেন না। আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে বলি, স্ট্রাগল আপনার যে কোনো দেশেই করতে হবে। তবে আপনি যখন বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে পাড়া দিবেন, তখন বুঝবেন, আগে মাথায় রাখবেন, আপনি একজন লেবার। আপনি সাপোজ বাংলাদেশ থেকে দুবাইতে অনেক স্টুডেন্ট এসে এরকম হয়েছে যে হচ্ছে তারা ডিশ ওয়াশার কাজ করবে না, কিন্তু ইউরোপে গেলে ঠিকই ডিশ ওয়াশার কাজ করতে হয়। ইউরোপে বা ইউএসএ তে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাওয়ার পরে যদি হোটেল লাইনে জব করে, ক্লিনিং এবং ডিশ ওয়াশ, এই দুইটা হচ্ছে ওদের প্রথম জব। আর ফুড ডেলিভারি, এই তিনটে হচ্ছে ওদের প্রথম জব। ধরেই কেউ আপনাকে হচ্ছে ভালো লেভেলে জবে ঢুকাবে না। দুবাইতে আসার পরে এই মেন্টালিটি থাকতে হবে যে হচ্ছে আপনি ছোটখাটো জব করবেন। আপনি যদি 1 মাস এখানে বসে বসে খান, বাংলা টাকা 40,000 টাকা মিনিমাম আপনার খরচ হয়ে যাবে। আর যদি আপনি জব খোঁজার জন্য বিভিন্ন দিকে যান, তাহলে হচ্ছে আপনার অবশ্যই আরো 10,000 20,000 টাকা এক্সট্রা খরচ হবে। আমি বাংলা টাকায় বলতেছি, দিরহামে বলতেছি না, কারণ হচ্ছে যারা আসবে তারা দিরহাম হিসাব করতে করতে টাইম লেগে যাবে। এখানে আসার পরে হচ্ছে এই জিনিসগুলো মাথায় অবশ্যই রাখতে হবে। এখন দুবাই সিচুয়েশন হচ্ছে কি আপনার, আমরা আসার পরে ছোটখাটো জব করতে চাই না, বা জব করার মেন্টালিটি থাকে না। আমি ভাই আসার পরে চিন্তা করছি, ভাই আমার সার্ভাইভ করতে হবে। আপনি দুবাইতে যদি ওয়্যার হাউসের ওই যে বস্তা টানে এইরকম জবটাও যদি 1 মাস করেন, 2 মাস করেন, ভাই আপনি পড়াশোনা জানেন। আপনি যারা এসএসসি এইচএসসি এসএসসি কমপ্লিট করা পড়া কথা বলতে পারেন, ওদের তুলনায় আপনি অনেক অংশে এগিয়ে আছেন। আপনি যদি ইংলিশটা জানেন, আপনি যদি হিন্দিটা মোটামুটি জানেন, আসলে 2 মাসের মধ্যে হিন্দি হয়ে যাবে ভাই। আমি হিন্দি এখন কথা বলতে পারি আল্লাহর রহমতে। আপনি ওয়্যার হাউসে যদি ক্লিনিং জব, ওয়্যার হাউসে যদি বস্তা টানা জব, ওয়্যার হাউসে অথবা যদি কোনো রেস্টুরেন্টে ক্লিনিং জব, এগুলো যদি করেন আর আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, ভাই ওইখানেও কিন্তু বস আছে। ওই বসের চোখে যদি আপনি পড়েন, অবশ্যই আপনাকে টান দিয়ে সে উপরে নিয়ে যাবে। আপনি যদি কম্পিউটার স্কিল ভালো থাকে, আপনি যদি এক্সেলের কাজ, ওয়ার্ডের কাজ মোটামুটি জানেন, আপনি 2 মাস 3 মাসের মধ্যে আপনাকে উপরে নিয়ে যাবে। কর্পোরেট লেভেলে অনেক পজিশন আছে, অনেক প্রমোশন, এখানে অনেকগুলো পোস্ট। যদিও হোটেল রিলেটেড এগুলোর মধ্যে পোস্ট কম, প্রমোশন একটু স্লোলি হয়, কিন্তু কর্পোরেট লেভেলে অনেক পোস্ট।
ভাই আমাদের সাথে এমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে একজন আমাকে ওইদিন বললো যে হচ্ছে ভাই আমি ওয়্যার হাউসে, আমি তো আসলে আমার ল্যাঙ্গুয়েজটা ভালো না, আমি আসলে কথা বলতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না, হিন্দিতে পারি না। উনি একটা ইয়েতে ঢুকে গেছে, একটা ওয়্যার হাউসে ঢুকে গেছে। ওয়্যার হাউসে ঢুকে ওনাকে ওনার বস, যে একটা ইউএস এর একটা কোম্পানি, ওই বস ওনাকে বললো যে হচ্ছে তুমি কম্পিউটারের কাজ জানো আর ইংলিশ জানো, তাহলে হচ্ছে তুমি তোমাকে ভালো পজিশনে নিয়ে যাবে। সে গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করে আসছে, অবশ্যই তার একটা সার্টিফিকেটের ভ্যালু আছে। তাকে এইভাবে অফার করছে, কিন্তু সে ওই যে ইংলিশ বা হিন্দি এগুলো জানে না, কম্পিউটার স্কিল অতটা ভালো না, এই জন্য সে উঠতে পারেনি। ভাই আল্লাহ আপনার ভাগ্যে কি রাখছে সেটা আল্লাহ ভালো জানে। আপনি কোনো একটা জিনিস যদি হাতের কাছে পান সেটা ছেড়ে দিয়েন না। আমি এটা সাজেস্ট করবো সবাইকে। যদি 1000 দিরহামেরও একটা জব পান, ধরে রাখেন, ওটা করেন, ওইটা করার পাশাপাশি আপনি অন্য জব খোঁজেন। যদি আপনার মনে হয় আপনি ইনকাম করতে পারবেন, আপনি অন্য ওই জবটা ছেড়ে দেন। এই হলো আমার তো যারা আসবে আহ, তাদের জন্য সাজেশন। মানে যারা এটা এমন না যে যারা ইউরোপের পর্তুগালে যাবে বা ইউএসএ তে যাবে কানাডাতে যাবে তাদের জন্য, যারা বেসিক্যালি দুবাই টার্গেট করতেছে তাদের জন্য। আবার অন্যরা চিন্তা করে না যে আমি ইউরোপে যাব, পাতিন ভাই কথা বললো সো আমি ওই জিনিসটা করছি। ইউরোপের বিষয়টা ডিফারেন্ট, আমরা এখানে দুবাই নিয়ে কথা বলতেছি, টোটালি বিষয়টা হইতেছে দুবাই কেন্দ্রিক। সো ভাই, আমি অ্যাপ্রিসিয়েট ফ্রম মাই হার্ট আপনি যে টাইম দিছেন, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমি আমি বলবো আপনার জব গেছে যাক, বুঝতে পারছেন, দুই ভাই দুবাই একসাথে করবো, বিজনেস করবো, সমস্যা নেই। আমি যে আপনার কাছ থেকে সময় পাইছি, মানে আপনি জব পাওয়ার পর আমার কাছে ওটা সোনার হরিণ হয়ে গেছিল। যে আমি আমি মানে অফিস থেকে যাওয়ার সময় আমি আগে প্রচুর যাইতাম, কিন্তু যখন থেকে আপনি জবে জয়েন করলেন তারপর থেকে আমার কিন্তু কারো ওই এরিয়ায় যাইতে ইচ্ছা করে না, আমি যাইও না। গেলে আপনারা দেখা যায় যে ওই রেস্টুরেন্টে আপনার সাথে কথা বলে চলে আসতে হয়, না তো পাম্পুশিং মারে বলবেন ভাইয়া আজকে নতুন একটা ফুড আসছে একটু টেস্ট করেন, বুঝতে পারেন না, বিলটা আবার আপনি দেন। তো এই এই জিনিসগুলোর জন্য যাওয়াটা কম হয়। ইনশাল্লাহ এবার দেখা হবে। এন্ড খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, শুধু স্পেসিফিক ভাবে আমার না, যারা দেখবে ভিডিওটা সবারই কাজে লাগবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ পারভিন ভাই ফর ইওর টাইম। আরেকটা বিষয়, দুবাইয়ের স্যালারির বিষয়ে আমি একটু আইডিয়া দিই। অনেকেই হয়তোবা ভিডিও বানাবে, বলবে যে হচ্ছে 2000, 4000, 5000 দিরহামের অনেক জব, চাইলে পেয়ে যাবেন। দুবাইতে যদি আপনি ছোটখাটো জব করেন, আপনি 1200 দিরহাম, 1000 থেকে 1200 দিরহাম স্যালারি পাবেন। 1000-এর নিচে কোনো স্যালারি নাই আমি যতটুকু দেখছি। আমি যদি একটু কম পাইতাম, সবকিছু মিলে আবার অনেক বেশি পেতাম, কিন্তু বেসিক স্যালারিটা আমার কম ছিল। যাই হোক, 1000-এর নিচে স্যালারি নাই। এখন আপনি যেখানে ঢুকেন, ম্যাক্সিমাম জবের স্যালারি হচ্ছে 1000 থেকে 1500-র মধ্যে, ওই উইথ অ্যাকোমোডেশন, উইথ ফুড না, উইথ অ্যাকোমোডেশন। আর রেস্টুরেন্টে যদি আপনি ঢুকেন, তাহলে হচ্ছে ফুড এন্ড অ্যাকোমোডেশন পাবেন, 1000 থেকে 1200 দিরহাম স্যালারি পাবেন স্টার্টিং। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আপনি কর্পোরেট কোনো জবের মধ্যে ঢুকতে পারেন, সেটা খুবই টাফ, সোনার হরিণ। ওইখানে আপনি 2000, 2500, 3000 দিরহাম স্যালারি পাবেন, কিন্তু ওইটা খুবই টাফ। আপনি দেখা গেল খুবই চেষ্টা করে হয়তোবা 1000, 100 জন চেষ্টা করলে এর মধ্যে একজন পেতে পারে, এরকম অবস্থা। তো আপনার অবশ্যই টার্গেট নিয়ে আসতে হবে, আপনি 1000, 1200 দিরহামের উপরে ইনকাম করতে পারবেন না। এই টার্গেট নিয়েই আসতে হবে। আপনারা অনেকেই স্বপ্ন দেখাবে দুবাইতে 5000, 10,000, 20,000 দিরহামের জব আছে। হ্যাঁ আছে, দুবাইতে 20,000 দিরহামের জবও আছে। নাইলে ওই যে ইউরোপ আমেরিকা থেকে লোকজন এসে দুবাইতে কাজ করে, ওরা কি পাগল হয়েছে এখানে এসে কাজ করতে? অবশ্যই এখানে ইনকাম বেশি আছে। তবে আপনার এটা টার্গেট রাখতে হবে, আপনি 1000, 1200 দিরহামের উপরে স্যালারি পাবেন না। এই টার্গেট রেখে ঢুকতে হবে। হয়তো বা ফুড এক্সট্রা দিবে বা অ্যাকোমোডেশন এক্সট্রা দিবে, এরকমটা হতে পারে। ধন্যবাদ। সো আরো একটা সুন্দর জিনিস আপনি অ্যাড করছেন। তো যাই হোক ফারদিন ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। কিন্তু একটা কষ্টের ব্যাপার, সেটা হলো আপনি মাথার চুল কমায় ফেলছেন। ইটস ভেরি প্যাথেটিক। চুল বড় হইলে আবার একসাথে আমার পড়বে। খুব হেয়ার ফল হচ্ছে, এই জন্য আমি চুল ফেলে দিচ্ছি, যাই হোক, মাথা খালি হয়ে এমনিতেই যাচ্ছে। যাই হোক পাদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ আবার। এন্ড যারা ভিডিওটা দেখলো লাস্ট পর্যন্ত দেখে থাকলো, অবভিয়াসলি আপনার যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। উল্টা পাল্টা কমেন্ট করবেন না, করলে নিজের একটু খারাপ লাগে। হ্যাঁ, অনেক কষ্ট করে ভিডিও বানাই, যখন দেখি যে উল্টা কোনো এজেন্সির লোক বা কেউ এসে উল্টা পাল্টা কমেন্ট করতেছে লজিকের বাইরে, তখন এই জিনিসটা একটু খারাপ লাগে। আমি তো সবসময় পজিটিভ ভাবে রিপ্লাই দিই, so আমারও তখন একটু ব্যাড ফিল হয়, এই আর কি।
সো সবাই ভালো থাকবেন, ফারদিন ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি কেয়ার রাখেন, আর ইনশাল্লাহ আপনার সাথে আমার দেখা হচ্ছে। এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ। গাইজ, নেক্সট থ্যাংক ইউ। ভিডিওতে কথা বলে দিলাম, আবার একজনকে আল্লাহ নিয়ে হাজির হাফেজ। হবো। আল্লাহ হাফেজ।